আজকে একটা কথা বলবো যেটা বেশিরভাগ মানুষ জানেন না। নবম পে স্কেলে যখন একজন সক্রিয় কর্মচারীর বেতন বাড়ছে, সবাই সেই নিয়ে উত্তেজিত। কিন্তু একটা শ্রেণীর মানুষ আছেন যাদের কথা এই আলোচনায় প্রায় আসেই না। তারা হলেন পেনশনভোগী ৯ লাখ মানুষ, যাদের বেশিরভাগই ৬০ থেকে ৮০ বছর বয়সী, যারা সারা জীবন সরকারের সেবা করেছেন, এখন অবসরে আছেন, কিন্তু ২০১৫ সালের পেনশনের টাকায় ২০২৬ সালের বাজারে সংসার চালাচ্ছেন। একটু ভাবুন, ২০১৫ সালে ১ কেজি চালের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা, এখন ৬০ থেকে ৭০ টাকা। ওষুধের দাম দ্বিগুণ হয়েছে, ডাক্তারের ফি ৩ গুণ, কিন্তু পেনশনের অঙ্কটা সেই ২০১৫ সালেই আটকে আছে। এই মানুষগুলোর জন্য নবম পে স্কেল শুধু একটা সংখ্যার পরিবর্তন নয়, এটা বেঁচে থাকার প্রশ্ন। আজকের ভিডিওতে শুধু পেনশন নিয়ে কথা বলবো। গেজেটে পেনশনভোগীদের জন্য ঠিক কি আছে, হিসাবটা কিভাবে হবে, কোন ফাঁকফোকরগুলো আছে যেগুলো সম্পর্কে এখনই জানা দরকার, সব বলবো। এই ভিডিওটা আপনার বাবা মা বা দাদা দাদির জন্য, তাদের দেখান, কারণ তারা হয়তো জানেন না তাদের প্রাপ্যটা আসলে কতটুকু। ভূমিকা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আমি একটু ভিন্নভাবে শুরু করব। আপনার পরিবারে কি কোনো পেনশনভোগী আছেন? বাবা মা, দাদা, নানা, চাচা, মামা, যে কেউ যদি থাকেন তাহলে এই ভিডিওটা তাদের জন্য। কারণ পেনশনভোগীরা নিজেরা অনেক সময় এই তথ্যগুলো জানেন না, ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, ইউটিউব দেখেন না, কিন্তু তাদের প্রাপ্যটুকু জানার অধিকার আছে। তাই ভিডিওটা শেষ করে আপনার পরিবারের পেনশনভোগীকে জানিয়ে দিন। এটাই আজকের সবচেয়ে বড় অনুরোধ। গেজেট ও পেনশন সংযোগটা কোথায়? অনেকে মনে করেন গেজেট শুধু সক্রিয় কর্মচারীদের বিষয়, পেনশনভোগীরা এতে নেই। এটা ভুল ধারণা। নবম পে স্কেলের গেজেটে দুটো অংশ থাকবে। প্রথম অংশ সক্রিয় কর্মচারীদের নতুন বেতন কাঠামো, দ্বিতীয় অংশ পেনশনভোগীদের নতুন পেনশন হার এবং বিশেষ সুবিধাসমূহ। এই দ্বিতীয় অংশটাই আজকের আলোচনার কেন্দ্র। তবে একটা গুরুত্বপূর্ণ কথা আগেই বলে রাখি, গেজেট প্রকাশিত হওয়ার পর পেনশনভোগীরা স্বয়ংক্রিয়ভাবে নতুন হারে পেনশন পাবেন না। অনেক ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপন লাগে, কখনো আবেদন করতে হয়, কখনো নিজের পেনশন কার্যালয়ে গিয়ে তথ্য আপডেট করতে হয়। এই বিষয়গুলো না জানলে অনেক পেনশনভোগী মাসের পর মাস পুরনো হারেই পেনশন পেতে থাকবেন, নতুন হারে পাওয়ার কথা না জেনেই। পেনশনের হিসাব একদম গোড়া থেকে 4টা 30, 60টা 30। পেনশনের হিসাবটা অনেকের কাছেই জটিল লাগে, আজকে একদম সহজ করে বলবো। বাংলাদেশের সরকারি পেনশনের মূল সূত্র হল মাসিক পেনশন সমান সর্বশেষ মূল বেতন গুণ 90% ভাগ 2, অর্থাৎ অবসরের সময় যে মূল বেতন পেতেন তার 90%-এর অর্ধেক প্রতি মাসে পেনশন হিসেবে পাবেন। এখন একটু বাস্তব উদাহরণ দিই। উদাহরণ 1, আব্দুল করিম সাহেব 13তম গ্রেডে চাকরি শেষ করেছেন। অবসরকালীন মূল বেতন ছিল 11,000 টাকা। পেনশন হিসাব 11,000 গুণ 90% ভাগ 2 সমান 4,950 টাকা মাসে। এই টাকায় এখন কি হয়? চাল কেনা যায় 70 থেকে 80 কেজি, ওষুধ কিনলে বাজার করা যায় না, বাজার করলে ওষুধ কিনতে পারেন না। উদাহরণ 2, রহিমা বেগম 10ম গ্রেডে শিক্ষকতা শেষ করেছেন। অবসরকালীন মূল বেতন ছিল 16,000 টাকা। পেনশন হিসাব 16,000 গুণ 90% ভাগ 2 সমান 7,200 টাকা মাসে। ঢাকায় থাকলে এই টাকায় শুধু বাড়ি ভাড়াও হয় না, গ্রামে থাকলে কোনো মতে চলে। উদাহরণ 3, জামাল উদ্দিন সাহেব 5ম গ্রেডের কর্মকর্তা। অবসরকালীন মূল বেতন ছিল 43,000 টাকা। পেনশন হিসাব 43,000 গুণ 90% ভাগ 2 সমান 19,350 টাকা মাসে। এটা তুলনামূলকভাবে ভালো, কিন্তু তারপরও 2026 সালের বাজারে এই টাকায় ঢাকায় সংসার চালানো কঠিন। এখন প্রশ্ন হল, নবম পে স্কেলের পর এই হিসাব কিভাবে বদলাবে? নতুন পেনশন হিসাব 3 স্তরে বিশ্লেষণ, 7টা 30 মিনিট, 11টা 00 মিনিট। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের জন্য 3 স্তরের পরিবর্তন আসছে। স্তর 1, পেনশন বৃদ্ধি, যাদের মাসিক পেনশন 20,000 টাকার নিচে তাদের পেনশন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে। এখন আবার 3 জনের হিসাব দেখি। আব্দুল করিম সাহেব বর্তমান পেনশন 4,950 টাকা, 100% বৃদ্ধির পর 9,900 টাকা, বৃদ্ধি 4,950 টাকা। রহিমা বেগম বর্তমান পেনশন 7,200 টাকা, 100% বৃদ্ধির পর 14,400 টাকা, বৃদ্ধি 7,200 টাকা। জামাল উদ্দিন সাহেব বর্তমান পেনশন 19,350 টাকা, 20,000 টাকার নিচে, তাই 100% বৃদ্ধি পেলে 38,700 টাকা। কিন্তু এখানে একটু সতর্ক হওয়া দরকার।
সর্বোচ্চ 100% পর্যন্ত, মানে সবাই 100% পাবেন তা নয়। যাদের পেনশন একেবারে কম তাদের বৃদ্ধির হার বেশি হবে, যাদের পেনশন ইতিমধ্যে বেশি তাদের হার কম হতে পারে। চূড়ান্ত হার গেজেটেই স্পষ্ট হবে। স্তর 2, বিশেষ চিকিৎসা ভাতা। 75 বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসে 10,000 টাকা বিশেষ চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। এটা কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশে 75 বছরের বেশি বয়সী মানুষের গড় মাসিক ওষুধ খরচ 5,000 থেকে 15,000 টাকা। ডায়াবেটিস, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ এই 3টি রোগের ওষুধ একসাথে হলে মাসে 8,000 থেকে 10,000 টাকা শুধু ওষুধেই যায়। এই 10,000 টাকার চিকিৎসা ভাতা তাই শুধু একটা ভাতা নয়, এটা একজন বৃদ্ধ মানুষের ওষুধের নিশ্চয়তা। আব্দুল করিম সাহেবের বয়স যদি 77 হয়, নতুন পেনশন 9,900 টাকা, বিশেষ চিকিৎসা ভাতা 10,000 টাকা, মোট মাসিক আয় 19,900 টাকা। আগে ছিলেন 4,950 টাকায়, এখন হবেন 19,900 টাকায়, 4 গুণ। এই পরিবর্তন কি যথেষ্ট? 2026 সালের বাজারে এখনও কঠিন, কিন্তু 4,950 টাকার তুলনায় এটা বিশাল। স্তর 3, উৎসব ভাতা ও অন্যান্য পেনশনভোগীরা 2 ঈদে উৎসব ভাতা পান। হার নির্ধারিত হয় মাসিক পেনশনের উপর ভিত্তি করে। পেনশন বাড়লে উৎসব ভাতাও স্বাভাবিকভাবে বাড়বে। রহিমা বেগমের উদাহরণ, আগের পেনশন 7,200 টাকায়, উৎসব ভাতা ছিল 7,200 টাকার 50% সমান 3,600 টাকা প্রতি ঈদে। নতুন পেনশন 14,400 টাকায়, উৎসব ভাতা হবে 7,200 টাকা প্রতি ঈদে। বছরে 2 ঈদে মোট বাড়তি 7,200 টাকা। এটা ছোট মনে হচ্ছে? একজন বয়স্ক মানুষের কাছে ঈদে বাড়তি 7,200 টাকা মানে নাতি নাতনিদের ঈদ পোশাক কেনা, পরিবার নিয়ে একবেলা ভালো খাওয়া। এই ছোট আনন্দগুলোই তাদের জীবনে বড়। পেনশনভোগীদের জন্য 5টি সতর্কতা। গেজেট প্রকাশের পরপরই পেনশন বাড়বে না। বেশিরভাগ ক্ষেত্রে পেনশন কার্যালয় আলাদা নোটিশ দেয়, কখনো আবেদন করতে হয়। তাই গেজেট বের হওয়ার পর আপনার পেনশন কার্যালয়ে যোগাযোগ করুন এবং জিজ্ঞেস করুন, নতুন হারে পেনশন পেতে আমাকে কি করতে হবে। সতর্কতা 2, পুরনো কাগজপত্র গুছিয়ে রাখুন। পেনশন পুনর্মূল্যায়নের জন্য অনেক সময় পুরনো নিয়োগপত্র, সার্ভিস বই, অবসর আদেশের কপি চাওয়া হয়। এই কাগজগুলো যদি হারিয়ে যায় বা নষ্ট হয় তাহলে প্রক্রিয়া দীর্ঘ হয়। এখনই এই কাগজগুলো বের করে ফটোকপি করে রাখুন। সতর্কতা 3, বয়স প্রমাণ জরুরি। 75 বছরের বিশেষ চিকিৎসা ভাতা পেতে বয়স প্রমাণ করতে হবে। জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রে বয়স যদি ভুল থাকে এখনই সংশোধন করুন, কারণ ভাতা পেতে হলে নির্ভুল বয়স প্রমাণ লাগবে। সতর্কতা 4, ব্যাংক হিসাব সচল রাখুন। অনেক বয়স্ক পেনশনভোগীর ব্যাংক হিসাব দীর্ঘদিন ব্যবহার না করায় নিষ্ক্রিয় হয়ে যায়। নতুন হারে পেনশন সরাসরি ব্যাংকে আসবে, তাই এখনই ব্যাংকে গিয়ে হিসাব সচল করুন এবং মনোনয়ন ফর্ম আপডেট করুন। সতর্কতা 5, দালালদের থেকে সাবধান। পে স্কেল এলে প্রতিবারই এক শ্রেণীর দালাল তৈরি হয়, যারা বলে আমি দিয়ে দিলে তাড়াতাড়ি পেনশন বাড়বে, একটু টাকা দিন। এই দালালদের থেকে সম্পূর্ণ দূরে থাকুন। পেনশন বৃদ্ধির কাজ সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা। কেউ টাকা চাইলে সরাসরি উপেক্ষা করুন। পরিবারের করণীয়, পেনশনভোগীর পাশে থাকুন। 13টা 30, 15টা 00, এই অংশটা পেনশনভোগীর সন্তানদের জন্য। আপনার বাবা বা মা পেনশনভোগী হলে তাদের জন্য আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। প্রথম কাজ, তাদের পেনশন কত সেটা জানুন। অনেক সন্তান জানেন না তাদের বাবা মা কত পেনশন পাচ্ছেন। জিজ্ঞেস করুন, স্লিপ দেখুন, হিসাব বুঝুন। দ্বিতীয় কাজ, পুরনো কাগজপত্র গুছিয়ে রাখুন। বাবা মার নিয়োগপত্র, সার্ভিস বই, অবসর আদেশ, এই কাগজগুলো হয়তো পুরনো বাক্সে পড়ে আছে। এখনই বের করুন, ফটোকপি করুন, ফাইল করুন। তৃতীয় কাজ, গেজেট বের হলে পেনশন কার্যালয়ে নিয়ে যান। বয়স্ক মানুষ একা একা অফিসে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন না, আপনি সাথে যান। কী কাগজ লাগবে জেনে নিন, প্রয়োজনে একাধিকবার যান। চতুর্থ কাজ, ব্যাংকের কাজ সহজ করুন। ব্যাংকে গিয়ে হিসাব সচল করা, মনোনয়ন আপডেট করা, এই কাজগুলোই সাহায্য করুন। এই ছোট ছোট কাজগুলো করলে আপনার বাবা বা মা সময় মতো তাদের প্রাপ্য পাবেন, আর এটাই হবে তাদের প্রতি আপনার সবচেয়ে বড় সম্মান। এক নজরে পেনশনভোগীর নতুন মাসিক আয় 15টা 00 মিনিট, 16টা 30 মিনিট, গ্রেড অবসরকালীন মূল বেতন, বর্তমান পেনশন, নতুন পেনশন প্রস্তাবিত, 75+ হলে চিকিৎসা ভাতাসহ, 20তম 8,250 টাকা, 3,713 টাকা, প্রায় 7,425 টাকা, প্রায় 17,425 টাকা, 13তম 11,000 টাকা,
4,950 টাকা, প্রায় 9,900 টাকা, প্রায় 19,900 টাকা। দশম 16,000 টাকা, 7,200 টাকা, প্রায় 14,400 টাকা, প্রায় 24,400 টাকা। নবম 22,000 টাকা, 9,900 টাকা, প্রায় 19,800 টাকা, প্রায় 29,800 টাকা। পঞ্চম 43,000 টাকা, 19,350 টাকা, প্রায় 38,700 টাকা, প্রায় 48,700 টাকা। মনে রাখবেন, এই হিসাব প্রস্তাবিত সর্বোচ্চ বৃদ্ধির ভিত্তিতে। গেজেটের চূড়ান্ত সংখ্যায় পার্থক্য থাকতে পারে, তবে ধারণা পেতে এই হিসাব কাজে আসবে। পেনশনভোগীদের 3টি সত্যিকারের কষ্টের কথা। 16টা 30 মিনিট, 18টা 00 মিনিট। এখন একটু থামি, সংখ্যার বাইরে একটু মানুষের কথা বলি। আমাদের চ্যানেলে গত কয়েক মাসে অনেক পেনশনভোগী বা তাদের সন্তানরা কমেন্ট করেছেন। 3টি কমেন্ট আমার মনে গেঁথে গেছে। প্রথম কমেন্ট, আমার বাবা 32 বছর সরকারি স্কুলে পড়িয়েছেন, এখন পেনশন পান 5,500 টাকা, ওষুধের খরচ 4,000 টাকা, বাকি 1,500 টাকায় মাস চলে না। আমি প্রতি মাসে 5,000 টাকা পাঠাই, কিন্তু নিজেও সংসার চালাতে হিমশিম খাই। দ্বিতীয় কমেন্ট, আমার মা 77 বছর বয়সী, হার্টের রোগী, প্রতি মাসে ওষুধ লাগে 8,000 টাকার, পেনশন পান 6,000 টাকা, বাকি টাকা কোথা থেকে আসে? আমার 3 ভাই মিলে দিই, পে স্কেলে তার চিকিৎসা ভাতা হবে শুনে প্রথমবার কাঁদলেন। তৃতীয় কমেন্ট, বাবা বলেন মরার আগে একবার নিজের টাকায় ওষুধ কিনতে চাই, এই কথাটা শুনলে বুকটা ভেঙে যায়। এই মানুষগুলোর জন্যই নবম পে স্কেল এত জরুরি। শুধু সংখ্যা বাড়ছে না, লক্ষ লক্ষ পরিবারের চাপ একটু কমছে। লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষ একটু মাথা তুলে দাঁড়াতে পারবেন। শেষ কথা, কারণ পেনশনভোগীরা সবচেয়ে কম কথা বলেন, রাস্তায় আন্দোলন করতে পারেন না, ইউটিউবে ভিডিও দেখে কমেন্ট করতে পারেন না, কিন্তু তাদের কষ্টটা সবচেয়ে বেশি। নবম পে স্কেলের গেজেট আসলে তাদের জীবনে যে পরিবর্তন আসবে সেটা হয়তো পত্রিকার শিরোনামে আসবে না, কিন্তু একজন 75 বছরের মানুষ যখন নিজের ওষুধের টাকা নিজে দিতে পারবেন, সেই মুহূর্তটা তার কাছে অমূল্য। গেজেট বের হওয়া মাত্র পেনশনভোগীদের জন্য আলাদা সম্পূর্ণ গাইড নিয়ে আসব। কোথায় যাবেন, কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন, সেটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটা চেপে রাখুন। আর এই ভিডিওটা আপনার পরিবারের পেনশনভোগীকে দেখান। তারা হয়তো ইউটিউব ব্যবহার করেন না, কিন্তু আপনি পারেন তাদের কাছে এই তথ্য পৌঁছে দিতে। আজকের মতো বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।